এবার চিন্তা করা যাক যে এখানে যদি কার্বক্সিলিক অ্যাসিডের দ্রবণ থাকে তবে কি ঘটতে পারে। অনুশীলন হিসাবে এর নামকরণ করা যাক। এখানে আছে 1 2 3 4 5 6 7 সাতটা কার্বন, তাহলে এটা হলো হেপ্টেন। আমরা এটাকে হেপ্টেন লিখব না, কারণ এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড। এটা হলো হেপটনিক অ্যাসিড, হেপটানোইক অ্যাসিড। এখন দেখা যাক যে হেপটানোইক অ্যাসিডের সাথে এটার বিক্রিয়ায় কি ঘটবে। এখানে 1 2 দুইটা কার্বন আর এই OH গ্রুপ আছে, এটা হলো এথানল। OH গ্রুপ থাকার কারণে এটা হলো অ্যালকোহল। আর এখানে প্রভাবক হিসাবে সালফিউরিক অ্যাসিড আছে, ক্যাটালিস্ট বা প্রভাবক হিসাবে আছে সালফিউরিক অ্যাসিড। এটা হলো সালফিউরিক অ্যাসিড। এটা খুব শক্তিশালী অ্যাসিডগুলোর একটা। আমি এর গাঠনিক সংকেতটা আঁকবো। দেখা যায় যে লোকজন সবসময় এর গাঠনিক সংকেত না লিখে শুধুমাত্র সংকেতটা লিখে। এটা আসলে হতাশাজনক, কারণ এর কাঠামো থেকেই আসলে বোঝা যায় যে এটা কেন এত বেশি অ্যাসিডিক। সালফিউরিক অ্যাসিডে সালফারের অক্সিজেনের মতোই 6টা যোজ্যতা ইলেকট্রন থাকে। অক্সিজেনের সাথে এর একটা দ্বিবন্ধন থাকে, আরেকটা অক্সিজেনের সাথে আরেকটা দ্বিবন্ধন থাকে। এরপর একটা OH গ্রুপের সাথে এর একটা একক বন্ধন থাকে, আরেকটা OH গ্রুপের সাথে এর আরেকটা দ্বিবন্ধন থাকে। লক্ষ্য করুন, এর 1 2 3 4 5 6 6টা যোজ্যতা ইলেকট্রন আছে। যে কারণে এটা অনেক শক্তিশালী অ্যাসিড, তা হলো এই দুইটা অক্সিজেনই হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেয় আর প্রোটনটা দ্রবণে চলে যায়। এখানে অনেকগুলো রেজোনেন্স কাঠামো থাকে, আর আমি হয়তো সালফিউরিক অ্যাসিডের সবগুলো রেজোনেন্স কাঠামো নিয়ে একটা পুরো ভিডিও বানাবো। কিন্তু সাধারণভাবে যখনই আপনি দেখবেন যে কোনো বিক্রিয়ায় একটা অ্যাসিড প্রভাবক আছে, তখন আপনাকে এটা উপলব্ধি করতে হবে যে এটা এর চারপাশের দ্রবণকে অনেক বেশি অ্যাসিডিক করবে। হতে পারে যে এটা একটা এথানলের দ্রবণ। এটা যদি ইথানলের দ্রবণ হয় তবে এটা ইথানল দ্রবণে প্রোটন যোগ করবে। আপনি কল্পনা করতে পারেন যে এখানকার এই জিনিসটা, আচ্ছা একটু ভিন্নভাবে এই সালফিউরিক অ্যাসিড আঁকা যাক। এখানে অক্সিজেন আর হাইড্রোজেনের বন্ধনটা আঁকি। এখানেও এই অক্সিজেনের সাথে বন্ধনে যুক্ত আছে হাইড্রোজেন। এটা দ্রবণের চারপাশে ভেসে বেড়াচ্ছে। এখানে আছে এথানল, এখানে ইথানল আছে যেটা দেখতে এরকম। এখানে দুইটা কার্বন আছে, এরপর এটা অক্সিজেনের সাথে বন্ধনে যুক্ত, অক্সিজেনটার সাথে হাইড্রোজেন বন্ধনে যুক্ত। অক্সিজেনের দুই জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে, ঠিক এরকম। আর এটা থেকে এই প্রোটনটা বেরিয়ে যাবে। তাহলে এরকম একটা অবস্থা হবে যেখানে এই ইলেকট্রনটা এই অক্সিজেন নিয়ে নেবে। এরপর এখানে এবং শেষে পুরো রেজোনেন্স কাঠামোতে যাবে। এটা যেহেতু খুব ইলেকট্রন গ্রহীতা, আর ঠিক একই সময় একটা ইথানল হাইড্রোজেন প্রোটনটা নিয়ে নিতে পারে, ঠিক একই সময় এই অক্সিজেনটা এই হাইড্রোজেন প্রোটনটা নিয়ে নিবে। আপনি যদি এখন শুধুমাত্র এই অংশটার দিকে দেখেন, তবে এটা যেটাতে পরিণত হবে তা হলো এখানে চারপাশে অনেক প্রোটনযুক্ত এথানল ভেসে বেড়াবে। এটা এখানে আঁকা যাক। আমি স্ক্রিনের জায়গাগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে চাই। তাহলে এখান থেকে অনেকগুলো প্রোটনযুক্ত ইথানল পাওয়া যাবে। তাহলে এখানে দুইটা কার্বন, এর অরিজিনাল হাইড্রোজেনটা এখানে আছে, এর এই ইলেকট্রনটা এই ইলেকট্রন জোরের আরেকটা ইলেকট্রন এই হাইড্রোজেনকে দেওয়া হয়েছে। তাহলে আরেকটা ইলেকট্রন হাইড্রোজেন নিউক্লিয়াসটাকে দিয়ে দেওয়া হলো। অন্য ইলেকট্রনটা সে হাইড্রোজেন নিউক্লিয়াসকে দিয়ে দিল। আমি একই রং দিয়ে এটা দেখাই। এটা হলো হাইড্রোজেন নিউক্লিয়াসটা। এটা একটা প্রোটন নিয়ে নিল, এটা একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাই এর একটা পজিটিভ চার্জ থাকবে। আর আগে যেটা সালফিউরিক অ্যাসিড ছিল, এবার সেটা নেগেটিভ চার্জ থাকবে। আমি যদি আঁকি তবে সেটা দেখতে এরকম হবে, প্লাস সালফার, দুইটা দ্বিবন্ধন, দুইটা অক্সিজেনের সাথে। এবারও এর এই OH গ্রুপটা আছে, এটাও কিন্তু সে দান করতে পারে। এটা এখনও অ্যাসিডিক, কিন্তু এখন এই অক্সিজেনটা একটা ইলেকট্রন পেয়েছে, তাই এর এবার একটা নেগেটিভ চার্জ আছে। আমি আপনাদেরকে এই ধারণা দেওয়ার জন্য এসব করলাম যে সালফিউরিক অ্যাসিড দেখতে কেমন এবং এটা কেন এত বেশি অ্যাসিডিক। কিন্তু আসলে আপনাকে এটা বুঝতে হবে যে চারপাশে অনেকগুলো হাইড্রোজেন প্রোটন ভাসতে থাকবে, সেগুলো ইথানলে যুক্ত হতে পারে। এটা পানির দ্রবণ হলে এরা হাইড্রোনিয়াম উৎপন্ন করত, তাহলে এখানে চারপাশে বেশ কিছু হাইড্রোজেন প্রোটন থাকবে যারা বিক্রিয়াটাকে প্রভাবিত করবে। এখন আমরা যে বিক্রিয়াটা দেখব, এগুলো সেই বিক্রিয়াটা ঘটতে সহায়তা করবে আর শেষে আগের অবস্থায় ফিরে যাবে। আমি আশা করি যে এটার জন্য বা এটা এখানে থাকার জন্য আমি যদি বিক্রিয়াতে কিছু প্রোটনযুক্ত ইথানল নিয়ে আসি, তবে আপনারা এটাকে কাল্পনিক কিছু মনে করবেন না, কারণ এরা সালফিউরিক অ্যাসিডের কারণে প্রোটন পেয়ে থাকে। অথবা আমি যদি বিক্রিয়াতে শুধুমাত্র প্রোটন নিয়ে আসি, তবে হয়তো বিষয়টা কিছুটা সহজ থাকবে। এবার আসল বিক্রিয়াটা শুরু করা যাক। আমার
হেপটানয়িক অ্যাসিডটা আবার আঁকা যাক। 1 2 3 4 5 6 7, 7টা কার্বন, একটা দ্বিবন্ধনযুক্ত অক্সিজেন, আর এরপর একটা OH গ্রুপ এখানে আছে। এখন এই বিক্রিয়াটার প্রথম ধাপে এর চারপাশে সব প্রোটন ভেসে বেড়াচ্ছে। এটা খুবই অ্যাসিডিক পরিবেশ। এখানে সালফিউরিক অ্যাসিড আছে, এটা এথানল বা অন্য কিছুকে প্রোটন দান করে। এই জিনিসটা একটা প্রোটন সরাসরি সালফিউরিক অ্যাসিড হতে বা কোনো একটা প্রোটনযুক্ত ইথানল হতে নিয়ে নিতে পারে। আমরা এটা এভাবে আঁকতে পারি। আমি শুধু বলছি যে এটা একটা হাইড্রোজেন প্রোটন নিয়ে নেবে। এই হাইড্রোজেন প্রোটনটায় আগে ইলেকট্রন থাকতে পারত, যেটা সালফিউরিক অ্যাসিডে চলে যেত, অথবা জিনিসটা সহজবোধ্য রাখার জন্য আমি শুধু এটা বলছি যে এটা অন্য কোনো খান হতে একটা প্রোটন নিয়ে নেবে। এটা যখন প্রোটনটা নিয়ে নেবে তখন এটা এরকম দেখাবে। এখানে 1 2 3 4 5 6 7, 7টা কার্বন আছে। অক্সিজেনের সাথে একটা দ্বিবন্ধন আর একটা OH এর সাথে একটা একক বন্ধন আছে। এই অক্সিজেনের 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন ছিল। এবার একটা জোড় ভেঙে যাবে, কারণ এটা একটা ইলেকট্রন এখানকার হাইড্রোজেন প্রোটনকে দিয়ে দিয়েছে। হাইড্রোজেন প্রোটনের পজিটিভ চার্জ ছিল, এটা একটা ইলেকট্রন পেয়ে নিরপেক্ষ হয়ে যাবে, কিন্তু এখানকার এই অক্সিজেনটা একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাই এটা এবার পজিটিভ। এবার পরবর্তী ধাপে চারপাশে অনেক ইথানল ভেসে বেড়াচ্ছে। চারপাশে এবার অনেক ইথানল থাকবে। আমি এখানে কিছু ইথানল নিয়ে আসি, আমি ভিন্ন একটা রং দিয়ে এটা করি। তাহলে এখানে এই ইথানলটা ভেসে বেড়াচ্ছে, এই ইথানলটা ভেসে বেড়াচ্ছে। এখানে 2টা কার্বন আছে, এটা হলো ইথানল। এর অক্সিজেনে 2 জোড়া ইলেকট্রন আছে। আর আপনি এখন কল্পনা করতে পারেন যে এটা এবার একটা ভালো লিভিং গ্রুপ, তাই এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। এই নিউক্লিওফাইলটা এখানে কার্বনিল কার্বনটাতে আক্রমণ করবে। তাহলে আপনি কল্পনা করতে পারেন যে এই ইলেকট্রনটা এই কার্বনিল কার্বনকে আক্রমণ করবে বা দিয়ে দেওয়া হবে। আর ঠিক সেই সময় এটাও ঘটবে, এই অক্সিজেনের পজিটিভ চার্জ আছে, এটা একটা ইলেকট্রন পেতে চায় এবং নিরপেক্ষ হতে চায়, তাই ইতোমধ্যেই এই ইলেকট্রনটা টানছে। সেজন্য এই কার্বনটাতে আংশিক পজিটিভ চার্জ হবে, সেজন্য এটা এখানে আকর্ষিত হতে পারে। আমরা ইতোমধ্যে SN2 বিক্রিয়া এটা অনেকবার দেখেছি। তাহলে এই ইলেকট্রনটাকে এখানকার এই উপরের অক্সিজেনটা নিয়ে নেবে। এটা ঘটার পরে আমাদের নতুন গঠিত অণুটা দেখতে কেমন হবে? আমি একটু নিচে যাই যাতে আরও কিছু জায়গা পাওয়া যায়। এটা ঘটার পর আমাদের নতুন গঠিত অণুটা দেখতে এরকম হবে। এখানে 1 2 3 4 5 6 7, 7টা কার্বন থাকবে কার্বনিল কার্বন পর্যন্ত। আর এবার এটার সাথে একক বন্ধনে অক্সিজেনটা যুক্ত হবে। অক্সিজেনটার এর মধ্যেই একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন ছিল, এর এই বন্ধনটা হাইড্রোজেনের সাথে ছিল, যেটা সে দ্রবণ থেকে নিয়েছিল, যেই প্রোটনটা সে দ্রবণ হতে নিয়েছিল। এবার এর আরেকটা ইলেকট্রন জোড় হচ্ছে, এই ইলেকট্রনটা যেটা কার্বনিল কার্বনের সাথে দ্বিবন্ধনে অংশ নিচ্ছিল, এবার সেটা বন্ধনের অন্য প্রান্তের ইলেকট্রনটাও নিয়ে নিচ্ছে। তাহলে এর এই ইলেকট্রনটা ছিল, আরেকটা ইলেকট্রন সে কার্বন থেকে নিয়ে নিচ্ছে, তাই আবার এর 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন হলো। এর একটা পজিটিভ চার্জ ছিল, এখন এটা একটা ইলেকট্রন ফিরিয়ে নিয়ে নিরপেক্ষ হয়ে গিয়েছে। এরপর বাকি অণুটার এখানে এই OH গ্রুপটা আছে, এই OH গ্রুপটা আছে। আর এখন আসল এথানলটা এটার সাথে যুক্ত হচ্ছে, তাই এটা আর এথানল নেই, এটা এই বড় অণুটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তাহলে এই অক্সিজেন, এখানকার এই অক্সিজেনটায় এখনও একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে, অন্য ইলেকট্রন জোড়টা ভেঙে যাচ্ছে, আর সেটা এই কার্বনকে দেওয়া হয়েছে। এটা কার্বনকে একটা ইলেকট্রন দিয়ে দিয়েছে, তাই এটা এবার বড় অণুটার সাথে যুক্ত হচ্ছে। এরপর বাকি অংশটা আছে, এখানে 1 2, 2টা কার্বন আছে, আর এরপর এখানে এই হাইড্রোজেনটা আছে। এখন বিক্রিয়ার পরবর্তী ধাপে যাচ্ছি। মনে রাখবেন চারপাশে বেশ কিছু প্রোটন ভেসে বেড়াচ্ছে। এই অক্সিজেনটা, এখানকার এই অক্সিজেনটা, আমার এটা পরিষ্কার করা উচিত, এগুলো অনেকটা উভমুখী বিক্রিয়া। এখানে প্রকৃতপক্ষে এই একমুখী তীর চিহ্ন দেওয়াটা ঠিক হয়নি, এটা মুছে দেওয়া যাক। আচ্ছা, এটা ডিলিট করে দিই। এর চেয়ে ভালো হবে যদি এই একমুখী তীর চিহ্ন না দিয়ে দেখানো হয় যে বিক্রিয়াগুলো উভয় দিকে যেতে পারে। এটা যেমন এখান থেকে এখানে যেতে পারে, তেমনি এখান থেকে এখানেও যেতে পারে, সেটা আঁকা যাক। এগুলো এক ধরনের সাম্যাবস্থায় থাকবে, এরা পরস্পরের সাথে সাম্যাবস্থায় আছে। আপনি কল্পনা করতে পারেন যে এরপর যা ঘটবে তা হলো আরেকটা অক্সিজেন মাধ্যম হতে একটা প্রোটন নিতে পারে। সেটা করার আগে আমাকে নিশ্চিত করতে হবে যে এই জিনিসটা থেকে একটা প্রোটন মাধ্যমে যেতে পারে। আসলে এই জিনিসটা এটার কাছ থেকে প্রোটন নিতে পারে, কিন্তু আমি যেভাবে সেভাবে এটা করছি না। তাহলে আপনি
একটা অবস্থার কথা চিন্তা করতে পারেন যেখানে এই প্রোটনটা লাফিয়ে বেরিয়ে যাবে। আমার এটা আপনাদের দেখানো উচিত। এই জিনিসটা একটা ইলেকট্রন কার্বনিল কার্বনকে দিয়ে দেয়। এটার এখানে একটা পজিটিভ চার্জ আছে। সাধারণভাবে অক্সিজেন অনেক তড়িৎ ঋণাত্মক, এটা এই হাইড্রোজেনের ইলেকট্রনটা টানতে থাকবে আর এটা ইলেকট্রনটাকে নিয়ে নিতে পারবে। তাহলে আগে এটা একটা প্রোটন পেয়েছিল আর এবার এটা একটা প্রোটন দিয়ে দিচ্ছে। এখানকার এই ইলেকট্রনটা অক্সিজেনের কাছে ফিরে গিয়ে এটাকে নিরপেক্ষ করে দিবে আর এই প্রোটনটা যে কোনো কিছু নিয়ে নিতে পারে। এই প্রোটনটাকে আরেকটা হেপটানোইক অ্যাসিড নিয়ে নিতে পারে, যেখানে আমরা প্রথম প্রোটনেশনটা দেখেছিলাম। এই প্রোটনটাকে আরেকটা এথানল অণু নিয়ে নিতে পারে। আমি এভাবে আঁকছি, আরেকটা এথানল অণু এটাকে নিয়ে নিচ্ছে, সেভাবে এটা আঁকা যাক। এটা দ্রবণে চলে আসছে, এটা একটা ইলেকট্রন এই প্রোটনকে দিচ্ছে, এর ফলে হাইড্রোজেনটা বেরিয়ে যাচ্ছে, ইলেকট্রনটা অক্সিজেনে ফিরে যাচ্ছে আর এটা চার্জ নিরপেক্ষ হয়ে যাচ্ছে। আবার বলছি যে এগুলো সবই উভমুখী বিক্রিয়া, এগুলো উভয় দিকেই যেতে পারে। আমরা এবার এখানে আসছি, হেপটানোইক অ্যাসিডটা আবার আঁকা যাক। 2 3 4 5 6 7। এবার অক্সিজেনের সাথে এর একক বন্ধন থাকবে, ও এইচ এর সাথেও এর একক বন্ধন থাকবে। আর এবার এখানে একটা বন্ধন থাকবে, যেটা আগে ইথানল ছিল, সেটা এবার প্রোটন ছেড়ে দিবে আর এটার সাথে একটা বন্ধন থাকবে। তাহলে এখানে থাকবে ও, এরপর 1 2 দুইটা কার্বন থাকবে আর এটার সাথে একটা হাইড্রোজেন যুক্ত আছে, এখানটাতে একটা হাইড্রোজেন যুক্ত আছে। আমি এবার আর এই প্রোটনযুক্ত ইথানলটা আঁকার প্রয়োজন বোধ করছি না, প্রোটনগুলো সবখানে ভেসে বেড়াচ্ছে। এখন পরবর্তী ধাপে এই জিনিসটা, এই OH গ্রুপ, বিশেষ করে এর অক্সিজেনটা একটা প্রোটন নিতে পারবে চারপাশের দ্রবণ হতে। এর এই নিঃসঙ্গ জোট দুইটা আছে, একটা প্রোটন নিতে পারে কোনো প্রোটনযুক্ত ইথানল বা সালফিউরিক অ্যাসিড অথবা কোনো মধ্যবর্তী অণু বা যে কোনো খান হতে। এখানে অ্যাসিড প্রভাবক ব্যবহার করার কারণ এটাই যে এটা যেন একটা ইলেকট্রন প্রোটনকে দান করতে পারে আর এর সাথে একটা বন্ধন গঠন করতে পারে। আমি এই রং দিয়েই বাকিগুলো দেখাই। আর এটা যদি ঘটে তবে বিক্রিয়ার পরবর্তী ধাপে, মনে রাখবেন সবগুলো বিক্রিয়াই উভয় দিকে যেতে পারে। বিক্রিয়ার পরবর্তী ধাপটা দেখতে এরকম হবে। এখানে 2 3 4 5 6 7 7টা কার্বন থাকছে, একটা অক্সিজেনের সাথে একটা একক বন্ধন আর OH এর সাথে একটা একক বন্ধন, আর এরপর একটা বন্ধন থাকছে একটা অক্সিজেনের সাথে, যেটার সাথে আরও দুইটা কার্বনের বন্ধন আছে, 1 2 দুইটা কার্বন এরকমভাবে। আর উপরের এই অক্সিজেনটা একটা হাইড্রোজেনের সাথে বন্ধনযুক্ত। অক্সিজেনটা 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন আছে। এখানকার এই জিনিসটা একটা প্রোটন নিয়ে নিয়েছে, এটা একটা ইলেকট্রন হাইড্রোজেন প্রোটনকে দিয়ে দিয়েছে। তাহলে এর দুইটা ছিল, কিন্তু সে তাদের একটা ইলেকট্রন প্রোটনকে দিয়ে দিয়েছে, তাহলে এটা হাইড্রোজেনকে একটা ইলেকট্রন দিল। হাইড্রোজেন ইলেকট্রনটা পেয়ে নিরপেক্ষ হয়ে গেল। এই অক্সিজেনটা এবার পজিটিভ, কারণ সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে। এর অন্য নিঃসঙ্গ জোটটা এখনও আছে, এর অন্য নিঃসঙ্গ জোটটা এখনও আছে, এটা এবার পজিটিভ। আর সত্যি বলতে কি, এটা এখন একটা ভালো লিভিং গ্রুপ। তাহলে পরবর্তী ধাপে অন্য কিছু আসতে পারে। মনে রাখবেন এই বিক্রিয়ার শুরুতে অন্যান্য জিনিসের প্রোটন দরকার হয়। এই প্রোটনটাকে হয়তো বা অন্য কোনো ইথানল অণু নিয়ে যাবে, সেটা আঁকা যাক। আমি এখনও ব্যবহার করিনি এমন কোনো রং নেওয়া যাক। আমি কমলা রং নিচ্ছি, হতে পারে অন্য কোনো ইথানল অণু বা এই পুরো বিক্রিয়ার কোনো মধ্যবর্তী অণু। আমি এথানল নিচ্ছি কারণ এথানল আঁকাটা সহজ। এটা হয়তো বা তার একটা ইলেকট্রন এই নিউক্লিয়াসকে দিয়ে দিবে, আর তখন এই জিনিসটা এই ইলেকট্রনটা ফিরিয়ে নিতে পারবে। এটা এই হাইড্রোজেনের ইলেকট্রনটা ফিরিয়ে নিয়ে আবার এই কার্বনকে দিতে পারবে। এটা ইলেকট্রনটা কয়েক ধাপ আগে যেটা কার্বনিল ছিল সেটা কার্বনকে দিতে পারবে। আর এটা যেহেতু এবার একটা ইলেকট্রন পেল, তাই সে সেই ইলেকট্রনটা ফিরিয়ে দিতে পারবে। সেটাতে আগে যেটা OH গ্রুপ ছিল সেটাতে এবার আরেকটা হাইড্রোজেন আছে, ইলেকট্রনটা এবার এটার কাছে ফিরে আসবে। আর এরপর প্রোডাক্টটা দেখতে এরকম হবে। এগুলো সবগুলো সাম্যাবস্থায় আছে। এবার আমাদের আছে 2 3 4 5 6 7 7টা কার্বন। এবার এখানে আবার দ্বিবন্ধন গঠিত হয়েছে। এখানে একটা অক্সিজেন আছে, এটা এবার দ্বিবন্ধনে যুক্ত। আমি নতুন গঠিত দ্বিবন্ধনটা ম্যাজেন্টা রং দিয়ে আঁকছি। এখান থেকে এই জিনিসটা পানি হিসেবে বেরিয়ে যাচ্ছে, সেটা আমি আঁকি। এখানে এটা হলো অন্য OH গ্রুপটা, এটা এখানকার এই হাইড্রোজেনের সাথে যুক্ত, এটা এবার পানি হিসেবে বেরিয়ে যাবে। আর এখানে এই জিনিসটা আছে, আগে যেটা এথানল ছিল সেটা এখানে যুক্ত হয়েছে। ইথানল তার হাইড্রোজেন হারিয়ে আগে যেটা কার্বক্সিলিক অ্যাসিড ছিল সেটার সাথে যুক্ত হয়েছে। এটা এবার দেখতে এরকম হবে।
এর সাথে আবার একটা অক্সিজেন যুক্ত, আর অক্সিজেনটা 1 2 দুইটা কার্বনের চেনের সাথে এভাবে যুক্ত। আর এখানে আমি আপনাদের যে বিক্রিয়াটা দেখালাম সেটার পুরোটাকে বলা হয় স্টেরিফিকেশন। স্টেরিফিকেশন এটা সেই শব্দগুলোর একটা যেটা উচ্চারণ করতে আমার সমস্যা হয়, বিশেষ করে নির্দিষ্ট করে এইটাকে বলা হয় ফিশার স্টেরিফিকেশন। তাহলে এখানে এই বিক্রিয়াটা হলো ফিশার স্টেরিফিকেশন। ফিশার 1902 সালে নোবেল পুরস্কার জিতেছিলেন অর্গানিক কেমিস্ট্রি নিয়ে তার কাজের জন্য। এটা হলো ফিশার স্টেরিফিকেশন। স্টেরিফিকেশন। আর যে জন্য এরকম বলা হয় তা হলো আমরা একটা কার্বক্সিলিক অ্যাসিড নিয়ে শুরু করেছিলাম, আমরা হেপটানোইক অ্যাসিড নিয়ে শুরু করেছিলাম, আর এখন শেষে আমরা একটা ইস্টার পেলাম। ইস্টার হলো এমন কিছু যেখানে কার্বক্সিলিক অ্যাসিডের মতো OH গ্রুপ থাকার পরিবর্তে OR থাকে। এখানে একটা অক্সিজেনের সাথে একটা প্রকৃত অ্যালকাইল গ্রুপ যুক্ত থাকে। আমরা এস্টার নিয়ে সম্ভবত ভবিষ্যতে কোনো ভিডিওতে কথা বলবো। এখানকার এই এস্টারটা হলো আপনি কিভাবে নামকরণ করবেন তার একটু হিন্ট দিচ্ছি। আপনি প্রথমে সেই গ্রুপ থেকে শুরু করবেন যেটা এখানকার অক্সিজেনের সাথে যুক্ত আছে। এখানে দুইটা কার্বন আছে, তাহলে আমরা ইথাইল ব্যবহার করব। আমরা এটার নামের জন্য ইথাইল ব্যবহার করব। এরপর আমাদের বাকি জিনিসটা থাকবে। আমরা জানি যে এখানে 1 2 3 4 5 6 7 7টা কার্বন আছে এই কার্বনিল গ্রুপের কার্বনটা সহ। তাহলে এটা হলো হেপটান। হেপটান হেপটান বা হেপটান। আপনি হয়তো এটাকে হেপটানয়িক অ্যাসিড বলতে চাইবেন, কিন্তু এটা আর কার্বক্সিলিক অ্যাসিড নাই, এটা এখন একটা ইস্টার। এটাকে আমরা বলবো হেপটানোয়েট। হেপটানোয়েট। হেপটানোয়েট এই জিনিসটা আপনাকে বলে যে আপনি একটা ইস্টার নিয়ে কাজ করছেন, আর এটা আপনাদের বলে যে ইস্টারের এই অক্সিজেনের অন্য প্রান্তে কি আছে, আর এটা আপনাদের বলছে যে কতটা কার্বন আপনি বলতে পারেন যে প্রকৃত ইস্টারের কার্বনিল চেনের সাথে যুক্ত আছে। যাই হোক, আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে। আমি এখানে আপনাদের একটা সুপরিচিত বিক্রিয়া কৌশল দেখাতে চেয়েছি যেখানে একটা কার্বক্সিলিক অ্যাসিড হতে একটা ইস্টার বানানো হয়।